স্বামী বিবেকানন্দের আদর্শে গৃহত্যাগ করেছিলেন সন্ন্যাসী হবেন বলে, কিন্তু বাবা মারা যাওয়ায় ফিরে আসতে হলো সংসারে। হয়ে গেলেন বাংলা সাহিত্যের অমর কথা শিল্পী। সুভাষচন্দ্র বসুর সাথে কি তার দেখা হয়েছিল? সুভাষচন্দ্র বসু জেলে বসে তাকে চিঠি লিখে পাঠিয়েছিলেন। গরিব দুঃখীদের জন্য তার মন সর্বদা কেঁদে উঠত। খাওয়ার, অর্থ, ওষুধ দিয়ে বহু মানুষের সেবা করেছেন তিনি। একসময় তিনি বিয়ে করলেন, কিন্তু স্ত্রী ও পুত্র একসাথে মারা গেল প্লেগ রোগে। শেষ বয়সে নিজেও মারা গেলেন ক্যান্সারে। চিকিৎসা করেছিলেন বিধানচন্দ্র রায়, কিন্তু শেষ রক্ষা হলো না। জীবনে এত দরিদ্র, দুঃখ, কষ্ট পেয়েছেন, সেই কষ্ট যন্ত্রণায় ফুটে উঠেছে তার লেখায়। তার লেখা থেকে হিন্দি, বাংলা, তামিল ভাষায় 50টির বেশি সিনেমা তৈরি হয়েছে। তিনি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গল্প উপন্যাসের ক্ষেত্রে শরৎচন্দ্রের শ্রেষ্ঠত্ব স্বীকার করেছেন। বাংলা সাহিত্যে শরৎচন্দ্রের সৃষ্টি অমূল্য। এমন মহাপ্রাণ কথাশিল্পী বাংলা ভাষায় এখনো পর্যন্ত আর দ্বিতীয়টি জন্মগ্রহণ করেন। মনীষী রোমারোলা শরৎচন্দ্রের শ্রীকান্ত পড়ে বলেছিলেন, নোবেল পাওয়ার মতো উপন্যাস। শরৎচন্দ্রের জন্ম হয় বাংলার 31শে ভাদ্র 1283, ইংরাজির 15ই সেপ্টেম্বর 1876, হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে এক অতি দরিদ্র ব্রাহ্মণ পরিবারে। তার বাবা মতিলাল চট্টোপাধ্যায় ছিলেন মস্ত বড় পণ্ডিত, সাহিত্য অনুরাগী, কিন্তু বাবা মতিলাল চট্টোপাধ্যায় ছিলেন সংসারের প্রতি উদাসীন। তার মায়ের নাম ভুবন মোহিনী দেবী। 5 ভাই বোনের মধ্যে শরৎচন্দ্র ছিলেন দ্বিতীয় সন্তান। শরৎচন্দ্রের 2 ভাই, প্রভাষচন্দ্র ও প্রকাশচন্দ্র। পরবর্তী সময়ে ভাই প্রভাষচন্দ্র রামকৃষ্ণ মিশনে যোগ দেন এবং সন্ন্যাসী হন। সন্ন্যাসী হওয়ার পর প্রভাষচন্দ্রের নাম হয় স্বামী বেদানন্দ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজেও সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেছিলেন। শরৎচন্দ্রের দিদি অনিলা দেবী ও বোন সুশীলা দেবী। বাবা মতিলাল চট্টোপাধ্যায়ের পাণ্ডিত্যের জন্য খুব খ্যাতি ছিল। মতিলাল চট্টোপাধ্যায় গল্প, কবিতা, উপন্যাস, নাটক রচনা করতেন, কিন্তু কোনো কিছুই তিনি শেষ করতে পারেননি। বাবার থেকেই শরৎচন্দ্রের সাহিত্যের প্রতি অনুরাগ জন্মায়। বাবার লেখা দেখেই তার লেখার শুরু। বাবা মতিলাল চট্টোপাধ্যায়ের সংসারের প্রতি উদাসীনতার জন্য শরৎচন্দ্রের পরিবারকে চরম দারিদ্রতার মধ্যে কাটাতে হয়। তার ছেলেবেলা কেটেছে নিদারুণ অভাব, অনটন, দুঃখ কষ্টের মধ্যে। শরৎচন্দ্রের পিতৃপুরুষের বাস ছিল উত্তর 24 পরগনা জেলার কাঁচরাপাড়ার কাছে মামুদপুরে। অভাব অনটনের জন্য তার বাবা পরিবার সমেত শরৎচন্দ্রের মামার বাড়ি ভাগলপুরে থাকতেন। ছোটবেলায় শরৎচন্দ্র খুব দুরন্ত ও দুষ্টু প্রকৃতির ছিলেন। তার দুরন্তপনায় গ্রামবাসী ছিল অতিষ্ঠ। তার ডাক নাম ছিল নেড়া। তার ছেলেবেলার বেশিরভাগ সময় কেটেছিল ভাগলপুরে তার মামার বাড়িতে। বাবা মতিলাল চট্টোপাধ্যায় শরৎচন্দ্রকে 5 বছর বয়সে দেবানন্দপুরে প্যারি পণ্ডিতের পাঠশালায় ভর্তি করে দেন। এখানে তিনি 2 থেকে 3 বছর পড়াশোনা করেন। দারিদ্র দশার জন্য শরৎচন্দ্রের পড়াশোনায় খুব ক্ষতি হয়, কিন্তু তিনি ছিলেন ভীষণ মেধাবী ছাত্র। তার মামা তাকে দুর্গাচরণ বালক বিদ্যালয়ে ছাত্র বৃত্তিতে ভর্তি করে দেন। 1887 সালে শরৎচন্দ্র ভাগলপুরে জেলা স্কুলে ভর্তি হন। এই সময় বাবা মতিলালের ডিগ্রির চাকরি চলে যায়। তিনি তার পরিবার নিয়ে দেবানন্দপুরে ফিরে যান। এই সময় শরৎচন্দ্রকে
জেলা স্কুল ছেড়ে দিতে হয়। এরপর তিনি হুগলি ব্রাঞ্চ স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি হন। দারিদ্র্যের কারণে স্কুলের ফি জমা দিতে পারেননি বলে তাকে এই স্কুলও ছেড়ে দিতে হয়। এই সময়ে তিনি লেখেন কাশীনাথ ও ব্রহ্মদৈত্য নামে 2টি গল্প। শরৎচন্দ্র ছোট থেকেই গল্প উপন্যাস পড়তে খুব ভালোবাসতেন। তার যখন 12-13 বছর বয়স, তখন থেকেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মধুসূদনের উপন্যাস, প্রবন্ধ পড়তেন তিনি। 1893 সালে মতিলাল আবার ভাগলপুরে তার শ্বশুর বাড়ি ফিরে যান। এই সময় তেজনারায়ণ জুবিলি কলেজিয়েট স্কুলের শিক্ষক পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্রের পড়ার প্রতি আগ্রহ দেখে তাকে বিদ্যালয়ে ভর্তি করে নেন। এরপর শরৎচন্দ্র প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন। তার পড়ার বই ছিল না, পড়ার জায়গার কোনো ঠিক নেই। প্রদীপ জেলে পড়বেন, প্রদীপের তেল কেনার মতো পয়সা পর্যন্ত নেই। একটা জামা কাপড় ছিল না, একটা ছেঁড়া দড়ির খাট ছিল শোয়ার জন্য। ইঁদুরের উৎপাতে ঘরে থাকতে পারতেন না বলে একটা বেজি পুষেছিলেন তিনি। এই কষ্টের মধ্যে দিয়ে 1894 সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 2য় বিভাগে এন্ট্রান্স পরীক্ষায় পাশ করেন। এরপর তিনি তেজনারায়ণ জুবিলি কলেজে ভর্তি হন। তিনি তার মাতামহের ছোট ভাই অঘোরনাথের 2 ছেলে সুরেন্দ্রনাথ ও গিরীন্দ্রনাথকে প্রতি রাত্রে পড়াতেন। এর বিনিময়ে অঘোরনাথ শরৎচন্দ্রের কলেজে পড়ার জন্য প্রয়োজনীয় অর্থ দিতেন। এত কষ্ট করেও FA পরীক্ষার ফি জোগাড় করতে পারেননি বলে পরীক্ষায় বসতে পারলেন না শরৎচন্দ্র। এইখানেই তার শিক্ষা জীবনের সমাপ্তি হলো। আর পড়তে পারলেন না তিনি। এই সময় তার মন চলে গেল থিয়েটার, অভিনয়, গান বাজনায়। খুব ভালো গানের গলা ছিল শরৎচন্দ্রের, অভিনয় করতেন খুব ভালো। এই সময় তিনি প্রতিবেশী বিভূতিভূষণ ভট্টের বাড়িতে সাহিত্য সভা করেন। এইখান থেকেই তিনি বরদিদি, দেবদাস, চন্দ্রনাথ ইত্যাদি উপন্যাস এবং অনুপমার প্রেম, আলো ছায়া, বোঝা, হরিচরণ ইত্যাদি গল্প লেখেন। এই সময় তিনি বনেলিরাজ এস্টেটে কয়েকদিন চাকরি করেন। ইতিমধ্যে 1895 সালে শরৎচন্দ্রের মা মারা যান। এই সময় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন। এরপর বাবার মৃত্যু সংবাদ পেয়ে তিনি ফিরে আসেন এবং ভাগলপুরে বাবার শ্রাদ্ধ শান্তি করেন। 1903 সালে শরৎচন্দ্র জীবিকার সন্ধানে রেঙ্গুনে যান। তখন তার বয়স 27 বছর। শরৎচন্দ্র রেঙ্গুনে অঘোরনাথ বাবুর বাড়িতে গিয়ে ওঠেন। অঘোরনাথ বাবু বার্মা রেলওয়েতে 75 টাকা বেতনে শরৎচন্দ্রের একটি চাকরি করে দেন। রেঙ্গুনে থাকতেই শরৎচন্দ্র কলকাতার বিভিন্ন পত্রপত্রিকায় লেখা পাঠাতেন। সেইগুলি যথাযোগ্য মর্যাদায় ছাপানো হতে থাকে। আস্তে আস্তে শরৎচন্দ্র বাংলার সাহিত্য আকাশে এক উজ্জ্বলতম নক্ষত্র হয়ে উঠলেন। রেঙ্গুনে তিনি একটি মিস্ত্রি পল্লীতে থাকতেন। সেখানকার মানুষদের শরৎচন্দ্র নানাভাবে সাহায্য করতেন। হোমিওপ্যাথি ওষুধ দিয়ে, খাবার দিয়ে, আর্থিক সাহায্য দিয়ে সেখানকার মানুষদের খুব প্রিয় হয়ে উঠলেন তিনি। রেঙ্গুনের বাড়িতে তার একটি নিজস্ব লাইব্রেরি ছিল। কাঠের তৈরি এই বাড়িটিতে একবার আগুন ধরে চরিত্রহীন উপন্যাসের পাণ্ডুলিপি পুড়ে ছাই হয়ে যায়। রেঙ্গুনে থাকার সময় শরৎচন্দ্রের বাসার নিচে শান্তিদেবী নামে এক দরিদ্র ব্রাহ্মণ মিস্ত্রির মেয়ে থাকত। শান্তিদেবীর বাবা তাকে এক মদখোরের সঙ্গে বিয়ে ঠিক করলেন। শান্তিদেবী দয়াবান শরৎচন্দ্রের কাছে এসে বললেন তাকে উদ্ধার করার জন্য। এরপর শরৎচন্দ্র
শান্তি দেবীকে বিয়ে করলেন। তাদের এক পুত্র সন্তানের জন্ম হল। কিন্তু রেঙ্গুনের প্লেগ রোগে আক্রান্ত হয়ে শান্তি দেবী এবং তার 1 বছরের সন্তান মারা গেল। শরৎচন্দ্র তার স্ত্রী ও পুত্র হারিয়ে বিধ্বস্ত হয়ে পড়লেন। এর অনেক কাল পরে শরৎচন্দ্র রেঙ্গুনে কৃষ্ণদাস অধিকারী নামে এক ব্যক্তির অনুরোধে তার 14 বছরের কন্যা মোক্ষদাকে বিয়ে করেন। বিয়ের পরে তিনি মোক্ষদার নাম রাখেন হিরণময়ী দেবী এবং তাকে লেখাপড়া শেখান, সাহিত্য পড়ান। তাদের আর কোনো সন্তান হয়নি। সাহিত্য করে জীবিকা নির্বাহন করবেন এই ভেবে শরৎচন্দ্র বার্মা থেকে কলকাতায় ফিরে আসেন। বিভিন্ন পত্রিকায় বিভিন্ন ছদ্মনামে তিনি লিখতে লাগলেন। বড় দিদি উপন্যাস তার প্রথম মুদ্রিত গ্রন্থ। অনিলা দেবী ছদ্মনামে তিনি লেখেন নারীর মূল্য, কান কাটা, গুরু শিষ্য সংবাদ। শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত গল্পের নাম মন্দির। কুন্তলিন পুরস্কার প্রতিযোগিতায় ছদ্মনামে মন্দির গল্পটির জন্য প্রথম পুরস্কার পান। তারপর থেকেই চলতে লাগলো একের পর এক মহৎ সৃষ্টি। বিরাজ বউ, বিন্দুর ছেলে, শ্রীকান্ত 4 খণ্ডে, পল্লী সমাজ, দেনা পাওনা, পণ্ডিত মশাই, বিপ্রদাস, ষোড়শী, চন্দ্রনাথ, শেষ প্রশ্ন, বড় দিদি, বিজয়া ইত্যাদি উপন্যাস। শরৎচন্দ্র মোট 20টি উপন্যাস লেখেন। এগুলির মধ্যে বড় দিদি, বিরাজ বউ, পণ্ডিত মশাই, পল্লী সমাজ, পরিণীতা, মেজ দিদি, চন্দ্রনাথ, বৈকুণ্ঠের উইল, অরক্ষণীয়া, শ্রীকান্ত, নিষ্কৃতি, দেবদাস, চরিত্রহীন, কাশীনাথ, দত্তা, স্বামী, ছবি, গৃহদাহ, বামুনের মেয়ে, দেনা পাওনা, নববিধান, পথের দাবি। স্বদেশী আন্দোলনের সঙ্গেও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জড়িত ছিলেন। 1921 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে পরিচয় হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। সুভাষচন্দ্র বসু জেলে বসে শরৎচন্দ্রকে চিঠি লিখে পাঠিয়েছিলেন। এই বছরেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। শরৎচন্দ্রের লেখা পড়ে পথের দাবি উপন্যাসটি নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানানোর জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখেন। স্বদেশী যুগে তার পথের দাবি উপন্যাসটি দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। বাংলার বিপ্লববাদের সমর্থক অভিযোগ তুলে ব্রিটিশ সরকার এই উপন্যাস 1925 সালে বাজেয়াপ্ত করেছিল। 4টি নাটক রচনা করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সেগুলি হলো ষোড়শী, রমা, বিরাজ বউ এবং বিজয়া। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মোট 12টি প্রবন্ধ রচনা করেন। এগুলির মধ্যে নারীর মূল্য, তরুণের বিদ্রোহ, স্বদেশ ও সাহিত্য, স্বরাজ, সাধনায় নারী, শিক্ষার বিরোধ, স্মৃতিকথা, অভিনন্দন, ভবিষ্যৎ বঙ্গ সাহিত্য, গুরু শিষ্য সংবাদ, সাহিত্য ও নীতি, সাহিত্যে আর্ট ও দুর্নীতি, ভারতীয় উচ্চ সঙ্গীত। 21টি ছোট গল্প রচনা করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার রচিত গল্পগুলি বাংলা সাহিত্যে তাকে এক অন্য মর্যাদা দিয়েছে। তার লেখা গল্পগুলি হল রামের সুমতি, পরিণীতা, বিন্দুর ছেলে, পথনির্দেশ, মেজ দিদি, আঁধারে আলো, দর্পচূর্ণ, বৈকুণ্ঠের উইল, অরক্ষণীয়, নিষ্কৃতি, কাশীনাথ, স্বামী, ছবি, বিলাসী, মামলার ফল, হরিলক্ষ্মী, মহেশ, অভাগীর স্বর্গ, অনুরাধা, সতী, পরেশ।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য কর্মকে ঘিরে ভারতীয় উপমহাদেশে এ পর্যন্ত প্রায় 50টির বেশি চলচ্চিত্র বিভিন্ন ভাষায় তৈরি হয়েছে। তার মধ্যে দেবদাস উপন্যাসটি বাংলা, হিন্দি, তেলেগু ভাষায় 8 বার তৈরি হয়েছে। এছাড়াও তার যে সমস্ত গল্পগুলি এবং উপন্যাস নিয়ে চলচ্চিত্র হয়েছে সেগুলি হলো মহানায়ক উত্তম কুমারের অভিনীত বরদিদি, সৌমিত্র চ্যাটার্জি এবং মৌসুমী চ্যাটার্জির অভিনীত পরিণীতা, উত্তম কুমার এবং সুচিত্রা সেন অভিনীত রাজলক্ষ্মী ও শ্রীকান্ত, চন্দ্রনাথ, উত্তম কুমার মাধবী মুখার্জি অভিনীত বিরাজ বউ, সুচিত্রা সেন এবং সৌমিত্র চ্যাটার্জি অভিনীত দত্তা, পথের দাবি উপন্যাস অবলম্বনে মহানায়ক উত্তম কুমার অভিনীত সব্যসাচী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1923 সালে জগত্তারিণী স্বর্ণপদক পান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1936 সালে ডিলিট উপাধি পান। 1937 সাল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রায়ই অসুস্থ থাকতেন। চিকিৎসকের পরামর্শে তিনি স্বাস্থ্য উদ্ধারের জন্য দেওঘরে যান। সেখানে 3-4 মাস কাটিয়ে কলকাতায় ফিরে এলে আবার অসুস্থ হয়ে পড়লেন তিনি। ছোটবেলায় চরম দারিদ্রতার মধ্যে ঠিক করে খেতেও পেতেন না তিনি। রেঙ্গুনে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে থাকতেন বলে সেখানেও অসুস্থ হয়ে পড়েন। তার স্ত্রী ও সন্তান হারানোর শোকেও তার শরীর অসুস্থ হয়ে পড়েছিল। এই সমস্ত কষ্টের ফলে তার শরীর ভেতর থেকে তাকে ক্ষয় করেছিল। তার শরীরে যকৃতের ক্যান্সার ধরা পড়ে, যা তার পাকস্থলী পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। ডাক্তার বিধানচন্দ্র রায় শরৎচন্দ্রের চিকিৎসা শুরু করলেন। বিধানচন্দ্র রায় অপারেশন করার পরামর্শ দিলেন। চিকিৎসার জন্য শরৎচন্দ্রকে প্রথমে দক্ষিণ কলকাতার সাবারবান হসপিটাল রোডের একটি ইউরোপীয় নার্সিং হোমে ও পরে পার্ক নার্সিং হোমে ভর্তি করা হয়। 1938 সালের 12 জানুয়ারি ডাক্তার ললিত মোহন বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্রের অপারেশন করেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। 4 দিন পর 2রা মাঘ 1344 রবিবার, ইংরাজির 16 জানুয়ারি 1938 বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী অমৃতলোকে যাত্রা করলেন। শরৎচন্দ্র বলেছিলেন, সংসারে যারা শুধু দিলে পেলে না কিছুই, যারা বঞ্চিত, যারা দুর্বল, উৎপীড়িত, মানুষ যাদের চোখের জলে কোনো হিসাব নিলে না, নিরুপায় দুঃখময় জীবনে যারা কোনোদিন ভেবেও পেলে না সমস্ত থেকেও কেন তাদের কিছুতেই অধিকার নেই, এদের বেদনাই দিলে আমার মুখ খুলে, এরাই পাঠালে আমাকে মানুষের কাছে মানুষের নালিশ জানাতে। নমস্কার, আমি সুমন চট্টোপাধ্যায়, আর আপনারা দেখলেন আজকের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অমর কথাশিল্পীর জীবনী নিয়ে আমার এই ভিডিও। আপনাদের ভিডিও কেমন লাগছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান। আপনারা ভবিষ্যতে কোন কোন মনীষী, কোন কোন মানুষের জীবনী আপনারা দেখতে ইচ্ছুক সেগুলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই আপনারা লিখে জানান, তাহলে আমি ভিডিও করার উৎসাহ পাবো। আর আপনাদের ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই আমার ভিডিও লাইক করুন, কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন, ভিডিওটিকে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার, ধন্যবাদ।